জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতির ড্রোন হামলা। এদিকে ফিলিস্তিনের সাথে যুদ্ধে গিয়ে নাজেহাল অবস্থা ইসরায়েলের। জানিয়ে দিব এক নজরে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট। এবারে হুতিদের কাছে টানছে রাশিয়া, বিপদ দেখছে আমেরিকা। আরও থাকবে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা ব্রাজিলের। এদিকে কম্পিউটার গেমের মতো নির্বিচারে গাজায় গুলি চালিয়েছে ইসরায়েল। এবং সবশেষে জানিয়ে দিব ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩৭। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতির ড্রোন হামলা। আত্মঘাতী ড্রোন দিয়ে সোমবার ৮ জুলাই গভীর রাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধারা। ইরাকের শিয়া সমর্থিত ইসলামী প্রতিরোধ যোদ্ধারাও যৌথভাবে ইসরায়েলের বন্দর নগরী এইলাতে হামলা চালিয়েছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে একযোগে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় নির্ভুলভাবে ড্রোন হামলা চালিয়েছে। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাকের। তবে ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, সোমবার গভীর রাতে ইসরায়েলের আকাশে কিছু সন্দেহজনক বস্তু উড়ে আসার সময় সেগুলোকে আকাশেই ধ্বংস করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে এর প্রতিবাদে এডেন সাগর ও লোহিত সাগরে ইসরায়েলগামী এবং ইসরায়েলের মালিকানাধীন জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতিরা। তাদের দাবি, গাজায় গণহত্যা বন্ধ করতে হবে, তা না হলে ইসরায়েলের ভূখণ্ডে এবং ইসরায়েলের মালিকানাধীন জাহাজে হামলা অব্যাহত রাখবে বলেও হুমকি দেয় তারা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনের হুতি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু হুতিদের নিবৃত্ত করতে পারছে না। হুতি ঘোষণা দিয়েছে, পারস্য উপসাগরে ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের গুলো বৈধ নিশানা হিসেবে মনে করে হুতিরা। ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট। ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করেছে যে ইসরায়েল গাজা উপত্যকার চোরাবালিতে আটকা পড়েছে। ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার লাপিদও শেষ পর্যন্ত গাজার দীর্ঘমেয়াদী যুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীর ভেঙে পড়ার কথা স্বীকার করেছেন। ইহুদিবাদী সেনা হতাহতের সংখ্যা বৃদ্ধি, ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের প্রতিবাদ সমাবেশ, সামরিক শক্তির দিক থেকেও ইসরায়েল এখন শোচনীয় এক পরিস্থিতি মোকাবেলা করছে। এইসবই ইসরায়েলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সংকট। পার্স টুডের এই প্রতিবেদনে আমরা ইসরায়েলের অভ্যন্তরীণ সংকটগুলো পর্যালোচনা করার চেষ্টা করব। নেতানিয়াহুর বিচার দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখার জন্য আবেদন প্রত্যাখ্যান। ইহুদিবাদী সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আইনজীবীর আবেদন নাকচ করে দিয়েছেন। নেতানিয়াহুর আইনজীবী তাদের প্রধানমন্ত্রীর বিচার আগামী বছরের মার্চ পর্যন্ত স্থগিত করার অনুরোধ জানিয়েছিল। অ্যাটর্নি জেনারেল তার আবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, নেতানিয়াহুকে তার মামলার বিচারের পরবর্তী তারিখ আসছে নভেম্বরে আদালতে হাজির হতে হবে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বিচার ব্যবস্থার কঠোর চাপে রয়েছেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন, গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার কারণ হলো এই বিচার এড়ানো। ইসরায়েলি সেনাদের হামলায় ইহুদিবাদীদের হত্যার নয়া নথি দৈনিক হারেজ্যেও নয়া নথি প্রকাশ করেছে। ওই নথিতে দেখা যায়, আকসা তুফান অভিযান ইসরায়েলি সেনাবাহিনীর হাতে শত শত ইহুদিবাদী নিহত হয়েছে। নথি অনুসারে ইসরায়েলি সেনারা হ্যানিভাল প্রোটোকল লঙ্ঘন করে নিজেদের বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে। এমনকি তারা ইহুদিবাদী বন্দীদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। জাতিসংঘের তদন্ত কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি সেনাদের হাতে অন্তত ১৪ ইহুদিবাদী সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আমরা দীর্ঘ যুদ্ধের জন্য উপযুক্ত নই, বলছে ল্যাপিদ। ইসরায়েলি সেনা বাহিনীর রেডিও জানিয়েছে, ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার লাপিদ স্বীকার করেছেন, তাদের সেনাবাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধে ভেঙে পড়েছে। তিনি আরো বলেন, ইসরায়েল সবসময় দীর্ঘ যুদ্ধের বিরুদ্ধে ছিল, কারণ আমাদের সেনাবাহিনী রিজার্ভ সৈন্যের উপর নির্ভর করে, সুতরাং এই ধরনের দীর্ঘ যুদ্ধের জন্য তারা উপযুক্ত নয়। ল্যাপিদ বলেন, আমাদের যুদ্ধ বন্ধ করা উচিত, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া উচিত এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে আনা উচিত। সামরিক শক্তির দিক থেকে
থেকে ইসরায়েলের অবস্থা শোচনীয়। ইহুদিবাদী মিডিয়া কান জানিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভার রিজার্ভ সেনাদের পরিষেবার ব্যাপারে নিরাপত্তা ও সামরিক কেন্দ্রগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা করবে। সেই সাথে সেনাবাহিনীতে বাধ্যতামূলক পরিষেবার মেয়াদ 3 বছর করার বিষয়টিও আলোচনায় তোলা হবে। ইহুদিবাদী মিডিয়া স্বীকার করেছে ইসরায়েল গাজা উপত্যকার চোরাবালিতে আটকে গেছে। ইসরায়েল সহ দক্ষিণ লেবাননেও যুদ্ধের ফ্রন্টে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যর্থ হয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আল জালিল অঞ্চলের আকাশেও হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে বাধা দিতে পারেনি। কাজেই ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কিছু ইহুদিবাদী আহত হয়। হুতিদের কাছে টানছে রাশিয়া, বিপদ দেখছে আমেরিকা। মধ্যপ্রাচ্য সংকটে সবসময়ই যেন ধরি মাছ না ছুঁই পানি অবস্থানে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখন কি করবেন তা বলে কয়ে করেন না। যখন যেটা করা দরকার ঠিক সেটাই করেন। আর তার সব চালের একটাই উদ্দেশ্য, সেটি হলো চিরশত্রু আমেরিকাকে ঘোল খাওয়ানো। গেল 4টি বছর ধরে তো জো বাইডেনকে রীতিমতো চরকির উপর ঘোরাচ্ছেন পুতিন। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের শুরু থেকেই মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়ে আছেন পুতিন। বলছেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই সমাধানের একমাত্র উপায়। কিন্তু তার কথায় কান দেন না ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রধান দর্শক জো বাইডেন। উল্টো সংকট আরো তীব্র করে নিরীহ ফিলিস্তিন ও আরবদের উপর নির্বিচারে গুলি চালিয়ে। তবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই প্রতিরোধ লড়াইয়ে হাজির লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আর ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী হুতি। তাদের সঙ্গে আছে ইরাক, সিরিয়ার ইসলামিক যোদ্ধারা। ইরান সমর্থিত এই প্রতিরোধ অক্ষের দাপটে এখন রীতিমতো ত্রিশঙ্কু অবস্থা ইসরায়েলের। বিশেষ করে লোহিত সাগরে হুতিদের একের পর এক সফলতায় এখন দিশেহারা ইসরায়েলের বন্ধু পশ্চিমারা। সম্প্রতি লোহিত সাগরের পাশাপাশি হুতিরা তাদের হামলার পরিধি বিস্তৃত করে নিয়ে গেছে ভূমধ্য ও আরব সাগর পর্যন্ত। বিশাল এই সমুদ্র পথে ইসরায়েল সংশ্লিষ্ট কোনো পণ্যবাহী জাহাজ পেলেই লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুতি যোদ্ধারা। তোয়াক্কা করছে না মহাশক্তি আমেরিকার নৌবাহিনীকেও। উল্টো পশ্চিমাদের যুদ্ধ জাহাজকে ধাওয়া করে ইয়েমেনের উপকূল ছাড়া করছে ফিলিস্তিনের পরবন্ধু এই গোষ্ঠীটি। আর না প্রকাশ্যে না গোপনে হুতিদের হাতে আধুনিক অস্ত্রের চালান কিংবা নকশা দিয়ে সহায়তা করে যাচ্ছে রাশিয়া। সেই সঙ্গে লোহিত সাগরে কৌশলগত যুদ্ধে কি করে জিততে হবে সেই বুদ্ধি ও পরামর্শ দিয়ে যাচ্ছে দেশটি। সম্প্রতি মধ্যপ্রাচ্যে রাশিয়ার বিশেষ দূত মিখাইল বোক দানভের সঙ্গে লোহিত সাগরে চলমান সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীর একটি প্রতিনিধি দল। ইয়েমেন মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে এই বৈঠকে গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং ইয়েমেনে ইঙ্গো মার্কিন জোটের হামলা বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় হুতি কর্মকর্তারা জানিয়েছেন লোহিত সাগরে একমাত্র ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করা হচ্ছে, অন্য কোনো দেশের জাহাজকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। হুতি মনে করে ইসরায়েল সংশ্লিষ্ট যে কোনো জাহাজই তাদের বৈধ টার্গেট। এদিকে মার্কিন সাময়িকী নিউজ উইক ম্যাগাজিন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের মিত্র হুতি বাহিনীকে জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছেন। তাই বাইডেন প্রশাসনে আশঙ্কা মস্কোর সঙ্গে হুতিদের সম্পর্ক লোহিত সাগরে পশ্চিমা জাহাজের চলাচলকে আরও বেশি বিপন্ন করে তুলবে, একই সঙ্গে সাগরে নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গুর করে দেবে। ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা ব্রাজিলের। অবশেষে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল। সোমবার 8 জুলাই এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান, যাতে করে দেশটি প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে পারে। শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে। ব্রাজিল আশা করছে এই চুক্তি ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতিকে আরো মজবুত করবে। ব্রাজিল 2010 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনেরও অনুমতি দিয়েছে। গত শুক্রবার 5 জুলাই দক্ষিণ আমেরিকার আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম মার্কসুর বাণিজ্য ব্লক ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে 2011 সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে। কম্পিউটার গেমের মতো নির্বিচারে গাজায় গুলি চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটির সৈন্যরা গাজায় সীমাহীন গুলি চালানোর বর্ণনা দিতে যেয়ে বলেছেন এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের 972 ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধে 6 ইসরায়েলি সেনা সদস্য গাজায় তাদের আগে গুলি কর পরে প্রশ্ন নীতির বর্ণনা করেছেন। এক ইসরায়েলি
ইসরায়েলি সেনা সদস্য একটি অপারেশনে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে ম্যাগাজিনকে বলেছেন, এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছিল। গোলার আঘাতে একের পর এক বিল্ডিং মাটিতে গড়িয়ে যায় এবং অনুভূতি হলো বাহ, কি উন্মাদনা, কি মজা। আরও এক সেনা সদস্য মেশিনগান, ট্যাঙ্ক এবং মর্টার দিয়ে গুলি চালানোর সময় ও গুলি চালানোকে খুবই অনিয়ন্ত্রিত হিসেবে বর্ণনা করেছেন। সাক্ষাৎকার নেওয়া সেনা সদস্যের মধ্যে রয়েছেন জেরুজালেমের ২৬ বছর বয়সী রিজার্ভ ইউভাল গ্রিন, যিনি সম্প্রতি রাফা আক্রমণে অংশ নিতে অস্বীকারী ৪১ জন রিজার্ভ সৈন্যের কাছ থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন এবং নাম প্রকাশ না করার শর্তে আরও ৫ জন সেনা সদস্য বলেছেন। ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩৭। ইউক্রেনের কয়েকটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩৭ জন নিহত হয়েছে। রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে এক চিকিৎসক সহ প্রাপ্তবয়স্ক ২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। তবে এই অভিযোগ অস্বীকার করে মস্কো দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের টুকরা অংশ নিজেদের ওই হাসপাতালে আঘাত এনেছে। অমাজিত নামের ওই হাসপাতালের চিকিৎসক লেসিয়া লিসাজিয়া বলেছেন, হঠাৎ যেন চলচ্চিত্রের কোনো দৃশ্যের ঘটনা ঘটে গেল, তীব্র আলো এবং পরপরই ভয়ঙ্কর একটি শব্দ। তিনি জানান, হামলায় হাসপাতালের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, অপর একটি অংশ আগুন ধরে যায়। তার মতে হাসপাতালটির ৬০ থেকে ৭০% ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাজধানী সহ দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের ৫টি শহর ও নগরে রাশিয়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, এতে অন্তত ৩৭ জন নিহত এবং ১৭০ জনেরও বেশি আহত হয়েছে। এসব হামলায় স্কুল ও হাসপাতাল সহ প্রায় ১০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।